শুনছেন আপনারা আনন্দ রেডিও 89.2 FM। যদি কেউ আপনার মতো আরজে হতে চায় তো সেই ক্ষেত্রে তার জন্য কি সাজেশন? মানুষের একটা অদ্ভুত ধারণা যারা টিভিতে রেডিওতে বা কোনো প্রচার মাধ্যমে কাজ করে ওই মেয়েদের কোনো সমস্যা থাকে। কেউ ডিস্টার্ব করেছে কিনা? সব জায়গায় ওই যে জিলাপির প্যাচ খুঁজে বেড়াই, এটা হচ্ছে একটা সমস্যা। ডিপ্রেশনটা কোন জায়গা থেকে, মানে এটা কি প্রেমে ব্যর্থতা? আমরা কম্প্রোমাইজ করতে করতে আমাদের না দেয়ালে পিঠ থেকে গেছে। সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাক ওই দূরের তারারা। জীবন একটি যুদ্ধক্ষেত্র, এখানে যেমন আছে জয় তেমনই আছে পরাজয়। এই জয় পরাজয়ের কঠিন পথ পেরিয়েই আমাদের সফলতার বন্দরে পৌঁছাতে হয়। আমি শিলা আক্তার স্নেহা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন জয় পরাজয়ের গল্পে। আমাদের সাথে আছে আরজে নিতুল। আপু কেমন আছেন? খুব ভালো আছি, লম্বা সময় পর তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। তো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপু। আচ্ছা, কেন নিতুল আপুকে আমি গুণী ব্যক্তি বলছি? কারণ আপু যেমন একজন আরজে, তেমনি একজন ডেন্টিস্ট, তেমনি তিনি লেখক। ইভেন তিনি একের পর এক বিভিন্ন ম্যারাথনে অংশগ্রহণ করে মেডেলও পেয়েছেন। আপু, একটা মানুষ এতগুলা ইভেন্টে কাজ করে কিভাবে, মানে আমি আসলে ইমপ্রেস। অনেক ধন্যবাদ। ইমপ্রেস বললে আমি নিজেই এক ধরনের লজ্জার মধ্যে পড়ে যাই। আসলে আমি জীবনে যখন যেটা করেছি খুব আনন্দ নিয়ে করেছি, সেটা পড়াশোনা হোক। যদিও আমি খুব ভালো ছাত্রী ছিলাম তেমনটা বলবো না, একদম ভালো ছাত্রীও ছিলাম না, আবার একদম ব্যাকবেঞ্চার্সও ছিলাম না, মাঝামাঝি ছিলাম। খেলাধুলা করতাম, লেখালেখি করতাম ছোটোবেলায়, এবং পরে সেটাই আমাকে বই লিখতে সাহায্য করেছে। আমি একসময় ফটোগ্রাফি করতাম। রেডিওর জার্নিটা আমার কাছে সবচেয়ে আনন্দের জার্নি। রানিংও যখন করি, ম্যারাথন রানিং করি আমি, সেটা আনন্দ নিয়ে করি, এবং এর সাথে সংযুক্ত যে মানুষগুলো আছে তারা আমার জীবনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। তো আমি আসলে সব আনন্দ নিয়ে করি বলেই আমি আসলে সবগুলো বিষয়কে উদযাপন করি, আনন্দ নিয়ে করি। যতটুকু জানি আপনার জন্ম তো লিবিয়াতে, তো বাংলাদেশে কিভাবে আসা হলো? আমার বাবার কর্মসূত্রে তিনি লিবিয়াতে ছিলেন, আমার মাও সেখানে ছিলেন। তো আমার জন্ম সেখানে, আমার ছোট ভাইয়ের জন্ম সেখানে। আমরা 3-4 বছর বয়সে বাংলাদেশে চলে আসি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ। সেখান থেকে পর আমরা ঢাকায় চলে আসি, এবং ঢাকায় আমার পড়ালেখা সব কিছু। আপনি তো একজন ডেন্টিস্ট, তো নর্মালি মানুষ সায়েন্স যদি ব্যাকগ্রাউন্ড থাকে ডক্টর হয়, তাই না? তো ডক্টর রেখে কেন ট্র্যাক অন্যদিকে ঘুরে গেল? এটা খুব মজার, এবং এটা নিয়ে আমার বাসায় আমার বাবা মারও একটা অভিমান আছে যে আমি একজন দন্ত চিকিৎসক। বাংলাদেশে হচ্ছে ডেন্টিস্টের অনেক দাম, ডেন্টিস্টরা অনেক বিল নেয়। তো একটা কারণ আছে, সেটা কখনো যদি এই বিষয়ক শো হয় সেখানে বলা যাবে। যেটা হচ্ছে যে আমি পুরো দমে প্র্যাকটিস করেছি, পুরো দমে আমি পেশেন্ট দেখেছি 2017 সাল পর্যন্ত, এবং এর মাঝামাঝি সময় আসলে আমি যখন পোস্ট গ্র্যাড করছিলাম পিজি হসপিটালে, সেই সময় হচ্ছে পিপলস রেডিও, সেখানে একটা সার্কুলেশন আসে, এবং আমি যেহেতু আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রচুর অনুষ্ঠানে উপস্থাপনা করতাম এবং কালচারাল অ্যাক্টিভিটির সাথে অনেক কানেক্টেড ছিলাম, তো ও বলে তুই প্রচুর কথা বলিস। তা ওই সময় হচ্ছে রেডিওর ঝোঁক অনেক বেশি ছিল, মানে সেই সময় রেডিওর একটা সোনালী যুগ বা একটা গোল্ডেন এরা বলা যেত। তো হুট করেই ও আমার সিভিটা দিয়ে দেয় সেখানে। তো সেখান থেকে কল আসে, এবং আমার মনে আছে পুরো বৃষ্টি ভেজা একটা দুপুরবেলা পিজিতে আমি ট্রেনিং করে অ্যাপ্রন হাতে ব্যাগ নিয়ে একটা স্যান্ডেল পরে কাদা টাদা মেখে ঢুকে গেলাম ওদের স্টুডিওতে। এখানে কথা বলে মজার ব্যাপার ছিল, তার আগে আমি কখনো রেডিও ওভাবে শুনিই নাই। আমি একটা শুনতাম যে একটা ভূতের শো হয়, ভূত এফএম, সেটা কিছু একটা হয়, এবং দেখতাম পাগলের মতো আমার যারা সহপাঠী ছিল, আমার বন্ধুরা ছিল, তারা রেডিও, তুই শুনছিস রেডিওতে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম হয়। আমি একটাও শুনি নাই। ওখানে ভূতের গল্প ভালো লাগে না? ভূতের গল্প বলতে ওই সময় আসলে আমি রেডিও শুনতাম না। ভূতের গল্প তো খুবই ভালো লাগে, কারণ আমার যে বইটা এসছে সেটাই হচ্ছে গিয়ে একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে প্যারানর্মাল বিষয় আছে, এবং পরবর্তী সময় আমি নিজেই প্যারানর্মাল অ্যাক্টিভিটি রেডিও শো করতাম। তো ওইভাবে যাওয়া, এবং ওখান থেকে গ্রুমিং সেশন, সেখান থেকে সিলেকশন হওয়া, তারপরে গিয়ে দুপুরবেলার শো, দুপুরবেলার একটা শো যে হিট হতে পারে, মানুষ যে শুনতে পারে। আমি স্টোরি আওয়ার করতাম, আমার শোয়ের নাম ছিল লাইফ ইজ বিউটিফুল, এবং আমি এনজয় করেছি। মানুষের এত ভালোবাসা আমি পেয়েছি ওখানে, এবং আমার কাছে মনে হয় রেডিওর সৌন্দর্য ছিল যখন আপনাকে দেখা যেত না, একটা কণ্ঠস্বর শুনে মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে আপনাকে শুনছে, আপনাকে নিয়ে কল্পনা করছে যে মানুষটা দেখতে কেমন হতে পারে, সে এত সুন্দর করে কথা বলে, বা তার কথায় আমি মুগ্ধ হচ্ছি। মানুষ যখন অনুরোধ করতো আপু এই গানটা,
মনের কথা বলতো, কারো মন খারাপ, কারো হচ্ছে পছন্দের মানুষের সাথে ঝগড়া হয়েছে, সেটার আবার আমরা সমাধান দিতাম, তার জন্য গান বাজাতাম। ওইটা একটা অন্যরকম অনুভূতি ছিল, ওটাও আমি খুব উপভোগ করেছি। এবং ওই রেডিও শো শেষ করে বিকাল 4টার শো শেষ করে আবার 5টা বাজে গিয়ে সেই গুলিস্তানে আমার চেম্বার ছিল, ঠাটারি বাজার গুলশান থেকে, ওখানে গিয়ে 6 নম্বর বাসে করে গিয়ে সেখানে পেশেন্ট দেখে বাসায় এসে পরদিন সকালবেলা উঠে আবার রেডিওতে আসা, 1টা বাজে শো, 12:30টার মধ্যে আসবো। ওটা একটা আনন্দ ছিল, ওইটা খুব উপভোগ করেছি আমি। মানুষ কল্পনা করেছে বলেই কিন্তু এই সভ্যতা এসছে, এই যে আজকে আমরা টিভিতে বসে শো করছি, রেডিও বলো না কেন, বিজ্ঞানের যত যত উৎকর্ষ, আধুনিক সমাজ ব্যবস্থা, সব কিছু না মানুষ কল্পনা করেছিল। যদি না করতো আমরা এখনো কিন্তু প্রস্তর যুগে থাকতাম। খুব গর্ব করে বলি আমি 90s কিড, এবং আমি এটাকে উদযাপন করি জীবনের এই সময়ে এসেও। এবং সেই সময় বাংলাদেশ বেতারে একটা শো হতো যেটার নাম ছিল ওয়ার্ল্ড মিউজিক। ওখানে একজন আরজে তিনি বলতেন, এবং আমরা হচ্ছে সেখানে বিটলসের গান শুনতাম, পিঙ্ক ফ্লয়েডের গান শুনতাম। ওখানে প্রথম আমরা হচ্ছে স্টেয়ারওয়ে টু হেভেন গানটা স্কুল থেকে এসে ক্যাসেটের মধ্যে রেকর্ড করে রাখতাম, বাসার ক্যাসেট, অন্য গানের ক্যাসেট হচ্ছে আমরা রেকর্ড করে গান রেখে দিতাম। ওই বয়সে শোনা যে অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল, এবং উনি বলছে আমরা শুনছি পিঙ্ক ফ্লয়েড কেন এই গানটা বের করেছিল, বিটলস কী করেছিল, বিটলস কীভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে 1971 সালে ইম্প্যাক্ট ফেলেছিল, কনসার্ট ফর বাংলাদেশ। ওই যে বসে বসে শোনা না, ওই যে মননটা গড়ে তোলা, আমার কাছে মনে হয় আরে আমি তো ওনাকে কখনো দেখিনি, আজও দেখিনি, কিন্তু ওই যে ছোট্ট মনে আমার কৈশোরে ওই যে ছাপটা ফেলে গিয়েছিল, এটা আমাকে বেড়ে উঠতে সাহায্য করেছিল। তখন আমি রেডিওতে গেলে আমার ওই বিষয়গুলো মাথায় হতো। আর মানুষের স্মৃতি না মাসেল মেমোরি ক্রিয়েট করে, যে জিনিসটা তোমার ভালো লাগে তুমি দেখবে যে অনেক কিছু তোমার এখন ভালো লাগবে না, কিন্তু তোমার কৈশোরের সবচেয়ে সুন্দর স্মৃতিটা তোমার কাছে থেকে যায়। তো ওই ভালো লাগাটা আমি রেডিওতে খুঁজে পেয়েছিলাম। এই জন্য হয়তো আমি পড়াশোনা করেছি ডেন্টিস্ট্রিতে, অনেক কঠিন পড়াশোনা, এবং যারা মেডিকেলে পড়ে তারা জানে কি কষ্ট, বা ইঞ্জিনিয়ারিং যারা পড়ে, কিন্তু এখানে আমি আমার নিজেকে খুঁজে পেতাম। তো আমার কাছে রেডিও হচ্ছে নিজেকে খুঁজে পাওয়ার একটা অভিযান, আনন্দ, তাই এটা আমার ভালো লাগতো, এজন্যই আসা। ম্যারাথনে যে আপনি বিভিন্ন কিলোমিটারে মানে অংশগ্রহণ করেছেন, তো সেই ক্ষেত্রে আপনার কাছে এই জার্নিটা কেমন লেগেছে? খুবই সুন্দর জার্নি। নিজের ভেতরে যে একটা আত্মিকতা আছে, আমার নিজস্ব যে একটা এন্ডোরেন্স আছে, সেটার প্রমাণ। যেমন আমি প্রথম ম্যারাথন দিই, সেটা উইমেন্স ম্যারাথন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এভারেস্ট একাডেমির 10 কিলোমিটার রান ছিল। ওইটার করতে গিয়ে 10 কিলো করে আমার অ্যারাউন্ড 2 ঘন্টা সময় লেগেছিল। বাসায় আসার পর আমার প্রচণ্ড জ্বর, সে সময় আমি অনেক ওভারওয়েটও ছিলাম। সেই মানুষটা আমি 2022 সালে মেরিন ড্রাইভে 100 কিলোমিটার রানে আমি অ্যাটেম্প নিই পার্টিসিপেট করার, এবং সেখানে কোয়ালিফাই করা অনেক কঠিন, কারণ তোমার রানিংয়ের ডেটা থাকতে হবে যে তুমি সারা বছর ওয়ার্কআউট করছো, হাঁটছো, দৌড়াচ্ছ, সেগুলো স্ট্রাভার অ্যাপের মধ্যে থাকতে হবে, যেটা রানার তারা জানেন, যারা ফিটনেস ফ্রিক তারাও জানেন। তো সেখানে যা 100 কিলো আমি শেষ করতে পারিনি, কমপ্লিট করতে পারিনি, কিন্তু ওই 72 কিলো করতে গিয়ে আমার মানে একটা সময় হয় কি 40 বা 45 কিলোর পর তোমার ভেতরে কিছু থাকে না, তখন তুমি যে মানে জোরটা নিয়ে দৌড়াও, যে মানে জোরটা নিয়ে হাঁটো, এটা তোমার ভেতরে আত্মিক বিষয়। সে সময় তোমার সাথে কেউ থাকে না, তুমি থাকো, আর তোমার ভেতরের যে সত্তা সে থাকে, সে তোমাকে বলে যে ইউ ক্যান উইন দিস, তোমার ভেতর থেকে একটা ডাক আসে। এই আনন্দটা অসাধারণ। ম্যারাথনে নর্মালি মানুষ কমফোর্টেবল জিনিস পরে আর কি অংশগ্রহণ করে, কিন্তু আপনি যে শাড়ি পরে অংশগ্রহণ করলেন, এই বিষয়টা আসলে বাকিরা কিভাবে দিচ্ছে? বাকিরা খুব আনন্দ নিয়ে দেখছিল, আর আমার এই শাড়ি পরে দৌড়ানোর পেছনের একটা গল্প আছে, এটা আসলে এক ধরনের ট্রিবিউট তুমি বলতে পারো। তো যখন এই রানিংটা হবে ইন্সপায়ারিং বাংলাদেশের, আমরা ঠিক করেছি আমরা শাড়ি পরে দৌড়াবো, আমি এবং আমার আরেকজন ছোট বোন আছে ডক্টর কানেতা। তো আমরা শাড়ি পরে দৌড়াবো। এটার কারণ হচ্ছে যে আমার বাবা যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, 71-এর প্রতি একটা অন্যরকম আবেগ নিয়ে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। তো 71-এর অনেক সময় টিভিতে দেখবে যে ওখানে কিন্তু যারা নারী যোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা, তারা কিন্তু শাড়ি পরেই ট্রেনিং করেছে। সেখানে গৃহিণী ছিল, সেখানে ছাত্রী ছিল, সেখানে বিভিন্ন পেশার নারীরা ছিল, তারা সব কিন্তু শাড়ি পরেই করেছে। এখন তো আমরা মনে করি শাড়ি পরা মনে হয় একটা ঝামেলা, শাড়ি পরবো, এখানে কি হবে। ওনারা ওই সময় ওগুলোর মধ্যে কাদামাটির মধ্যে যুদ্ধ করে যদি পারে, তা আমরা আসলে এতটুকু পরে দৌড়াতে পারবো না। আইডিয়াটা আমার কাছে মনে হয়েছে যে এর আগে আমি দেখেছিলাম একজন একটা ফুল ম্যারাথন দিয়েছিলেন লন্ডনে, একজন ভারতীয় রানার। তো সে শাড়ি পরে 42 কিলোমিটার ফুল ম্যারাথন কমপ্লিট করে, ওটা দেখে আমার খুব ভালো লেগেছিল। আর সেই সাথে তোমাকে যেটা বললাম টিভিতে দেখা, যে শাড়ি হচ্ছে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক। আপু তো কয়েকটা মনে হয় রেডিওতে কাজ করেছে। হ্যাঁ,
তো সেখানে প্রতিটা রেডিওতে স্টেশনে আপনি মানে কতটা কমফোর্ট ছিলেন? খুব কমফোর্ট। আমি তোমাকে প্রথম দিকেই বলছিলাম যে আমি আমার জীবনে যা কিছু করেছি আনন্দ নিয়ে করেছি, এবং রেডিও হচ্ছে লাইফ স্কুল ফর মি। 13 বছরের রেডিও জীবনে আমি অসংখ্য মানুষের ইন্টারভিউ নিয়েছি, সেটা একটা পথশিশু থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, তারকা, সঙ্গীত তারকা নিতেই হতো যেহেতু রেডিও। আমার যিনি প্রথম মেন্টর ছিলেন আমার রেডিওর, মুকুল ভাই মানে প্রথম যখন ইন্টারভিউ নিয়ে আমি খুব সম্ভবত একজন কমেডিয়ানের ইন্টারভিউ নিয়েছিলাম, এবং আমি প্রচণ্ড নার্ভাস যে আমি কী জিজ্ঞেস করবো ওনাকে, আমি তো এই যেটা নিয়ে বলছেন ওটা আমি দেখিই নাই। বললো, উনি একটা টিপস দিয়েছিল যেটা আজকে যারা কেউ যদি হোস্টিং করে আমি দিতে চাই। তুমি যখন তোমার অতিথিকে প্রথম প্রশ্নটা করবে, উনার উত্তরের সাথে সাথে তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। তুমি তাকে পরে কোন কোয়েশ্চেনটা করবে তুমি নিজেই বুঝে ফেলবে। এবং আজ পর্যন্ত আমি যত মানুষের সাক্ষাৎকার নিয়েছি, এখন আমি একটা লাইফস্টাইল পোর্টালে আছি, সেখানেও আমি ইন্টারভিউ নেই, কথা বলি। আমার মাথার মধ্যে ওটা এক ধরনের কি বলবো, বাই ডিফল্ট সেট হয়ে গেছে। এখন আমি সে কাজটাই করি, এবং যেটা শেখায়, অনেক কিছু শেখায় আমাকে। আপনি তো বইও লিখেছেন, তো এটা আসলে কি প্রেক্ষিতে বা কিভাবে আর কি কতদিন ধরে মানে নিজের মধ্যে একটা প্ল্যান চলছে? প্ল্যান চলাটা হচ্ছে ছোটবেলা থেকে আমি লেখালেখি করতে ভালোবাসি। আমি আমার স্কুলের যে ম্যাগাজিন ছিল, দেয়াল পত্রিকা হতো সে সময়টায়, সেখানে লিখতাম, এবং আমার বইয়ের অভ্যাস, পড়ার অভ্যাসটা গড়ে তোলার জন্য আমি আমার বাবাকে অনেক ধন্যবাদ দিব। খুব ছোটোবেলা উনি আমাদের বইমেলায় নিয়ে যেতেন, এবং সেখানে গিয়ে উনি বই কিনে দিতেন। আমরা যখন প্রথম বার্ষিক, দ্বিতীয় বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতাম, আম্মু আমাদেরকে নিয়ে যেতেন। সবুজ লাইব্রেরি ছিল, যেহেতু আমি শান্তিনগরে বড় হয়েছি, আমার ওখানে ওটা হচ্ছে আমার শৈশবের বেড়ে ওঠার জায়গা। আমাদের বই কিনে দেওয়া হতো, 3 গোয়েন্দার বই কিনতাম, আমরা শীর্ষেন্দু পড়তাম, আমরা হচ্ছে গিয়ে সুনীল পড়তাম, গোয়েন্দা গল্প, থ্রিলার, এগুলোর প্রতি একটা আকর্ষণ ছিল। শার্লক হোমস পড়া হতো। বইতে দেখলাম যে শওকতকে নিয়ে কিছু একটা লেখা। শওকত কি কোনো রূপকথার নাম নাকি এইভাবে? আমাদের ছোটবেলায় আমাদের একজন অঙ্ক স্যার ছিল স্কুলে, শওকত স্যার। উনি খুব চুপচাপ ধরনের ছিল, খুব একটা কথা তিনি বলতেন না, কিন্তু বিড়বিড় করে কি যেন বলতেন। এবং আমি একটা জিনিস খেয়াল করতাম, স্যার, আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমাদের 8-এ যখন উঠে যাব ওই সময়টাতে, ক্লাস যখন শেষ হয়ে যেত, স্যার বোর্ডের মধ্যে কিছু লেখালেখি করতো, নিজে নিজে কি যেন সলিউশন করতো। আমার শওকত চরিত্রটা আসলে ওরকম টাইপের কিছু একটা থেকে লেখা, যেই ভদ্রলোক হচ্ছে গিয়ে, যদিও বইটা আমি শিলাকে উপহার দিব, সেটা হচ্ছে ও পেয়ে যাবে, তো ও পুরোটা জানবে। তাই ছোট্ট করে বলি যে ওই ভদ্রলোক স্বপ্নে অনেক কিছু দেখে, মানে সে দেখতে পায়, সে হচ্ছে সেটার ছবি এঁকে ফেলে একটা বোর্ডের মধ্যে, এবং সে যদি কারো মৃত্যু লেখে, সে মানুষটা আসলেই মারা যায়, এবং তাকে কেউ এটা ধাবিত করে তার ভেতর থেকে একটা প্যারানর্মাল শক্তি। বাবাকে নিয়ে কিছু দেখেছিলাম আমরা বইতে। বিষয়টা আসলে কি, মানে মাকে বেশি ভালোবাসেন নাকি বাবাকে বেশি? আমি দুজনকেই ভালোবাসি, কারণ আমার বাবা কর্মসূত্রে আমার মনে হয় যে আমাদের জীবনের পুরোটা সময় সে দেশের বাইরে ছিলেন, এবং তিনি একজন রেমিটেন্স যোদ্ধা। তার জীবনের সব সঞ্চয় উনি তার দেশকে দিয়েছেন, এবং এরকম প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ আছেন, আমার বাবা বলে বলছেন, এবং ওনার মতো অসম্ভব ভালো মানুষ আমি দেখিনি। বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দিয়ে বড় করা, এখনও কাউকে আঘাত করে কথা বলা, কাউকে হচ্ছে এমনভাবে কথা বলা যাতে তার ব্যক্তিত্ব নড়ে যায়, সেই মানুষটার অস্তিত্ব নড়ে যায়, এরকম কোনো কথা আমি পারি না, কারণ আমার আপব্রিঙ্কিং, আমার বেড়ে ওঠা সেরকম। তো আমার মা আমাদের বড় করেছেন, স্বাভাবিকভাবেই যখন বাবা বাইরে থাকেন কর্মসূত্রে, মাকে কড়া হতে হয়, অনেক কিছু করতে হয়, প্রচুর বকা খেয়েছি, এবং সেটা আমি মনে করি এটা আমার জন্য আশীর্বাদ। কারণ আমি আজকে যে নিতুল, আজকে যে মানুষটা, সেটা বেড়ে ওঠার পিছনে আম্মুর ভূমিকা অনেক অনেক বেশি। আর বাবা হচ্ছে এমন একটা মানুষ, আমার মনে আছে একবার আমি খুব দুষ্টামি করাতে উনি আমার গায়ে হাত তুলেছিলেন, রেগে গিয়ে জাস্ট চড়টা দিয়ে উনি নিজেই অসুস্থ হয়ে গিয়েছিলেন। উনি এই পরিমাণে আদর করতেন। বাবার ইম্প্যাক্ট অনেক বেশি। আমার বাবার কাছ থেকে আমি দেশপ্রেম শিখেছি, মানুষকে ভালোবাসতে শিখেছি, মানুষকে সম্মান করতে শিখেছি, এবং ম্যানারিজম যেটা, যে একজন মানুষ কখন মানুষ হয়ে ওঠে, যখন তোমার মধ্যে মননশীলতা থাকে, সৃজনশীলতা থাকে, সব কিছু উনি করিয়েছেন। আমি ছোটোবেলায় গান শেখা, ছবি আমি আঁকতে পারি, এটা আমার আক্ষেপ। এটা ছাড়া যা যা করা দরকার
ওই সময়টার মধ্যে আমার বাবা কষ্ট করেছেন এবং আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন। আপনার বাবা তো যেহেতু মুক্তিযোদ্ধা, তো সেই ক্ষেত্রে আপনি মুক্তিযুদ্ধের সাথে ইন্সপায়ার হয়েই কিন্তু ওইখানে নারীদেরকে দেখে ইন্সপায়ার হয়ে আপনি ম্যারাথনে মানে শাড়ি পরে ইয়ে করেছেন। তো রেডিওতে আসলে কাকে দেখে ইন্সপায়ার হয়ে যাওয়া? রেডিওতে আমি ইন্সপায়ার বলবো না, তোমাকে যেমনটা বলছিলাম, যেহেতু আমার এক বন্ধু সেখানে আমার সিভি দিয়েছে এবং আমি খুব মজা করতে গিয়েছিলাম। আমি যে রেডিওতে কাজ করবো এরকম আমি কখনো ভাবিনি, কিন্তু গ্রুমিং সেশন করতে গিয়ে সুন্দর করে বাংলা বলা, কোনো একটা ঘটনা ঘটছে, সে ঘটনা হলে তুমি কি বলবে, এবং রেডিওতে কাজ করা কিন্তু বেশ কঠিন। কারণ হচ্ছে যে তোমাকে একটা বিষয় দেওয়া হলো যে আজ ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, যেমন একটু আগে আমাদের বাইরে বৃষ্টি হচ্ছিল, তুমি কি বলবে? তখন তোমাকে যেটা সাহায্য করে তোমার পড়া বই, কারোর সাথে করা গল্প, কারণ শব্দ কিন্তু মাথার ভিতরে ঘুরতে থাকে, কোথায় কোনটা ব্যবহার করতে হবে ওটা অনেক গুরুত্বপূর্ণ। আমি রেডিওতে গিয়ে সে আনন্দ পেয়েছি, এবং যে অদৃশ্য মানুষদের সাথে কথা বলা, তারা যখন তোমাকে রেসপন্স করছে, SMS দিচ্ছে যে আপু আপনার গলাটা খুব সুন্দর, আপু এই গানটা বাজান, আপু আজকে মন খারাপ, তাকে একটা সমাধান দিলেন যে আপনি ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে খান, মন ভালো হয়ে যাবে বৃষ্টির দিনে। ওই মানুষটা যখন রেসপন্স করছে যে একটা আনন্দ কাজ করেছে, এবং ওখানে যে মানুষগুলোর সাথে ছিলাম, গানের মধ্যে হারিয়ে যাওয়া, এক একটা গানের ভেতর এক একটা অনুভূতি খোঁজা, ওটা আমাকে অনেক বেশি আনন্দ দিত। এবং আসলে আমি রেডিওতে গিয়ে রেডিওর প্রেমে পড়েই 13টা বছর কাটিয়ে দিয়েছি। লাইফে অনেক স্ট্রাগল হয়েছে, তোর লাইফের টার্নিং পয়েন্ট আসলে কোথায়? টার্নিং পয়েন্ট হচ্ছে আমার কাছে মনে হয় যে মানুষের ভালোবাসা, এটা অনেক টার্নিং পয়েন্ট। যেমন আমি একটা সময় এক ধরনের মানসিক অবসাদে ছিলাম, সেই সময় আমার এখন যিনি আমার জীবনসঙ্গী, ওই সময়ও একটা মানসিক প্রশান্তির জায়গায় আমাকে নিয়ে গেছে। আমার খুব ভালো বন্ধু, সে এখন আমার জীবনসঙ্গী, এবং এরকম একজন জীবনসঙ্গী পাওয়া কিন্তু অনেক বড় একটা বিষয়। আমার যে কোনো ধরনের কাজে তার একটা সবসময় অনেক বড় সাপোর্ট থাকে। ক্যারিয়ারের যে আপনার বিষয়টা বিভিন্ন স্টেশনে, তো সেখানে আসলে স্ট্রাগলের বিষয়টা কেমন ছিল বিভিন্ন স্টেশন? স্ট্রাগল অনেক কিছুতে ছিল, যেমন আমরা কিন্তু রেডিওতে অনেক কিছু আছে বলা যায় না। তুমি খুব ধর্মীয় কট্টরপন্থী কোনো কথা, রাজনৈতিক কোনো কথা, এগুলো বলতে পারবে না। যেটাই হোক, জীবনের পরিবর্তন আসে, ওই সময় নিজেকে মানে আটকে রেখে, কষ্ট আটকে রেখে মাঝে মাঝে এরকম হতো। যেমন আমার মনে আছে যে আইয়ুব বাচ্চু স্যার যেদিন মারা গেলেন, ওই দিনের শো আমি লিঙ্ক দিতে পারছিলাম না, কান্না চেপে লিঙ্ক দেওয়া। আমার বাবার অপারেশন হয়, আপুর প্রায় 10 বছর আগে একটা ওপেন হার্ট সার্জারি হয়। তো আমরা একটু পরে সে অপারেশন থিয়েটারে যে ফোন করেছে, মা যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিও। ওই লিঙ্কটা মানে এটা আব্বুর সাথে কথা বলার পর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর আমি বলছি যে এরপরে হচ্ছে একটা এনোর্সমেন্ট থাকে আমাদের অনেক সময় কমার্শিয়ালসের, এনোর্সমেন্ট পড়ছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে। লিঙ্ক শেষ করে আমি হাউমাউ করে কাঁদছি, 3-4 মিনিট পরে আমি হচ্ছে আবার লিঙ্ক দিচ্ছি। এগুলো স্ট্রাগল, এগুলো আসলে ওইখানে ওই মুহূর্তে হয়ে গেছে, এবং ওই অনুভূতিগুলোর আসলে কি ব্যাখ্যা দিব জানি না, কিন্তু এগুলো স্ট্রাগল। একটা স্টেশনে আমরা নানা রকম মানুষের সাথে কিন্তু আমাদের পরিচয় হয়, তো সেই ক্ষেত্রে কেউ ডিস্টার্ব করেছে কিনা? ডিস্টার্ব তো করেছে, মানে প্রথম দিকে তো প্রচুর কান্নাকাটি হতো, বড় এত পচা পচা মেসেজ, এত পচা পচা কথা, মানে একদম হয় না। আমরা তো প্রথমে কান্নাকাটি করতাম, ভাইয়া কি মেসেজ, লেরে কোনো ব্যাপার না। প্রথমে 1 বছর কান্নাকাটি করছি, পরে এগুলাকে হেসে উড়িয়ে দিয়েছি, পরে সেটাকে আমাদের নিজেদের স্ট্রেংথ বানিয়ে নিয়েছি। তো ওটা মানে তেমন ব্যাপার হয় না। অনেক সময় হয় যে এটা ভালো হচ্ছে না, আপনার বলা ভালো না। তো রেডিও স্মৃতিগুলো অনেক মজার ছিল, প্রচুর মানুষের সাথে আড্ডা হয়েছে আমার কলিগদের মধ্যে, ওটা মনে হতো আমার সেকেন্ড বাসা। এখন আমরা একটু পার্সোনাল কোশ্চেনে যেতে চাচ্ছি, যে অ্যাজ লাইক আপনার লাইফে যেমন ভাইয়া, অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? না, এটা একদম পছন্দের বিয়ে ছিল, এবং আমরা সহকর্মী ছিলাম, সেখান থেকে বন্ধুত্ব। পরবর্তী সময়ে রেডিওর পরে মাঝখানে আমার প্রায় সেটা 2013-14 সালে আমার একটা বিরতি ছিল। ওই সময় পাঠশালাতে ফটোগ্রাফি কোর্স করেছিলাম, এবং আমি সাপ্তাহিক 2000-এ ছিলাম, ওখানে হচ্ছে ফিচার ফটোগ্রাফার হিসেবে। তো ওখানে আমাদের বিভিন্ন প্রজেক্টে কাজ করা লাগতো, বিভিন্ন ডকুমেন্টারি, বিভিন্ন জায়গায় গিয়ে। তো আমি মিরপুরের ব্লাইন্ড স্কুলের একটা বাচ্চাদের ওখানে গিয়েছিলাম। তো আমার সাথে আমার একটা ছোট ভাই ছিল, মানে দুজন মিলে গিয়েছিলাম। এবং ফটোগ্রাফি নিয়মকিত হচ্ছে, আমি যদি তোমার ছবি তুলি ডকুমেন্টারির ক্ষেত্রে, অবশ্যই তোমার অনুমতি নিতে হবে, প্রথমে জায়গাটাকে বুঝতে হবে। তো আমি গেলাম এরকম বাচ্চাদের স্কুলে, মেয়েরা ওরা ব্লাইন্ড, চোখে দেখে না, ওরা বসাদের সাথে গল্প করছি। প্রথমে গল্প করব, তার যেহেতু ডকুমেন্টারি খুব সেন্সিটিভ বিষয় ছিল, সেটা ছবি তুলব। হুট করে একটা মেয়ে, ওর নাম খুব সম্ভবত নূপুর ছিল, আমি যদি ভুল না বলে থাকি,
বললো আপু আপনি কি আরজে নিতুল? আমি কতক্ষণ আমি আসলে তোমাকে এক্সপ্লেইন করতে পারবো না, আমি যতবার এই ঘটনা মনে পড়ে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। যে বললো আপু আপনি হচ্ছে রেডিওতে লাইফ ইজ বিউটিফুল শোটা করতেন না, আপনি যে একদিন বলছিলেন যে বিটোফেনের গল্প, যে কানে শুনতো না চোখে দেখতো না কিন্তু সে গান বাজাতো, সুন্দর সুন্দর সুর বানাতো, ওটার পর আমার মনে হয়েছে আমি চোখে দেখি না তো কি হয়েছে, আমি তো কিছু একটা করতে পারি। এবং সে অ্যাকচুয়ালি করে, সে ব্রেইলে বসে বসে কবিতা লেখে। এবং আমি আসলে কি এক্সপ্লেন করবো, আমার কাছে মনে হচ্ছিল যে রেডিও আমার জীবনের একটা আশীর্বাদ, যে একটা অন্ধ মানুষ, এবং মেয়েটা জন্মান্ধ, ও চোখে দেখে না, ও জানে না আকাশের রং কি, ও জানে না পাতার রং কি, মানে ও আমার কণ্ঠস্বরটা চিনেছে। এবং অনেক মানুষ আছে যার সাথে কথা বলে কণ্ঠ চিনবে না, কিন্তু একটা মানুষ যে জীবনে কোনোদিন আলো দেখেনি, রং দেখেনি, ও আমার কণ্ঠস্বর চিনেছে। ওদিন থেকে মনে হলো যে না, রেডিওর মধ্যে কিছু আছে। যদি কেউ আপনার মতো আরজে হতে চায় তো সেই ক্ষেত্রে তার জন্য কি সাজেশন? জানতে হবে, বুঝতে হবে, আপনাকে প্রচুর বই পড়তে হবে, আপনাকে প্রচুর গান শুনতে হবে। যেই মানুষটা গান শুনে না সে আসলে কিভাবে আরজে হয় জানে না। শব্দ হচ্ছে অস্ত্রের চেয়েও কঠিন। তুমি মুখে যে শব্দটা বলে দিলে, কারো মনে আঘাত করলে, তুমি যতবার বলো ওই মুহূর্তের আঘাতটা তুমি ফেরাতে পারবে না। শব্দ চয়নের ক্ষেত্রে, শব্দ বলার ক্ষেত্রে তোমাকে অনেক বেশি করে সংবেদনশীল হতে হবে। একজন নারী হয়ে এতগুলো স্টেশনে কাজ করা, কোনো বাধার সম্মুখীন হয়েছেন? বাধা তো অবশ্যই ছিল। প্রথম দিকে তো আমার বাসা থেকেই, যেমন আমাদের লেট নাইট শোজ হতো, যেহেতু প্যারানর্মাল অ্যাক্টিভিটি শো, দুপুরবেলা তো আর ভূতের গল্প কারো ভালো লাগবে না অবভিয়াসলি। দেখা যেত সেই শো শেষ হতে হতে 1টা-2টো বাজতো। দেখা যেত যে আম্মু রাগ করতো, আব্বুও বকা দিত যে কি তুমি রাতের বেলার শো এগুলো নিছো। সো রাতে যেহেতু শো করতাম মানুষ অনেক কটূক্তি করতো, কি করে রাতে কই না কই যায়। এবং মানুষের একটা অদ্ভুত ধারণা, যারা টিভিতে রেডিওতে বা কোনো প্রচার মাধ্যমে কাজ করে, ওই মেয়েদের কোনো সমস্যা আছে। আসলে এটা কে কবে আবিষ্কার করেছিল তার কোনো তত্ত্ব আমার মনে হয় শিলাও খুঁজে পাবে না, কেউ পাবে না। তো হ্যাঁ, ভালো ভালো সময় কাটিয়েছি, কোনো কমপ্লেইন নেই। এবং খুব একটা ডিফিকাল্টিস না, কাজের ক্ষেত্রে অনেক কিছু হয়েছে, কিন্তু এই ধরনের কোনো সমস্যা আমি কখনো পড়িনি। বারবার আমরা একটা জিনিস জানতে পেরেছি যে অবসাদ, ডিপ্রেশন। হ্যাঁ, ডিপ্রেশনটা কোন জায়গা থেকে? মানে এটা কি প্রেমে ব্যর্থতা? প্রেমে ব্যর্থতা বলবো না, কারণ এটা প্রেমে ব্যর্থতা, এক ধরনের অ্যাফেকশন ছিল একজনের সাথে আমার, কিন্তু সেটা প্রেমের ব্যর্থতা এরকম না। আমার কাছে মনে হতো বিট্রেল, যে আমি মানুষের সাথে ভালো করলাম, তাকে সাপোর্ট দিলাম, তারপরও কেন আমার সাথে সে নেগেটিভ আচরণ করলো বা আমাকে নিয়ে এরকম নেগেটিভ কথা বললো। যতক্ষণ বেঁচে থাকবো জীবনের প্রত্যেকটা জিনিসকে উদযাপন করো, ইতিবাচকতা ছড়াও। কারণ ওই যে একটা জিনিস খুব ভাইরাল হলো না একবার, যে একদিন তো মরেই যাবো, এটা দিয়ে প্রচুর কন্টেন্ট। আসলেই তো, একদিন কি আমরা পৃথিবীতে সারা জীবন থাকবো? আমি তো অমর না। আপু, যেহেতু আপনি একজন আরজে, তাহলে আপনার ইন্ট্রোটা আমি শুনতে চাচ্ছিলাম একবার। ওকে, সো আমরা বলতাম হচ্ছে এবিসি রেডিওতে কথা বন্ধু। তো যেহেতু আমার এবিসি বা কোনো রেডিওর প্রতি আমি ব্যস্ত হব না, যেহেতু 3টে স্টেশন, 3টাই আমার ভালোবাসার জায়গা। তো আমরা যেহেতু জীবন আর আনন্দ নিয়ে কথা বলেছি, তো আমাদের আজকের যে শোটা সেটার নাম দিচ্ছি আনন্দ শো, তোমার আমার গল্প। শুনছেন আপনারা আনন্দ রেডিও 89.2 FM। নিতুল আছে আপনাদের সাথে। সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। দুপুরের এই সময়টা হুট করে বৃষ্টি আসছে এবং শ্রাবণ মাস কিন্তু চলছে। আর এই মুহূর্তে আমার এক বন্ধুর সাথে আমি গল্প করছি, এবং বন্ধু আর আমি হচ্ছে আমাদের পুরোনো দিনের স্মৃতিচারণ করছি। যদিও ও আমার বয়সে ছোট, কিন্তু আমাদের গল্প, আমাদের আড্ডার মধ্যে নিজের নিজের ব্যাপার আছে, তাই গল্পের ক্ষেত্রে আমরা সমান সমান। তা আপাতত আমার মাথায় যে গানটা ঘুরছে সেটা হচ্ছে আমার সারাটা দিন মেঘলা আকাশ। তো যাই হোক, মানে বৃষ্টি আসলে বাঙালির মাথায় গান ঘুরতে থাকে। তো আপাতত আপনারা এই গানটা শুনতে থাকেন, বিরতির পর ফিরে এসে আপনাদের সাথে আবার আড্ডা দিব। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আপু, আপনার মিষ্টি কণ্ঠে আমরা 2 লাইন গান শুনতে চাচ্ছি। অনেক ছোটবেলায় গান শিখতাম, হুট করে তুমি আমাকে নস্টালজিক করে দিলে। শ্রীনারায়ণ চক্রবর্তী আমার গুরুজি ছিলেন। নজরুল সঙ্গীত শিখতাম স্কুলে থাকতে, দীর্ঘ সময় গান করা হয় না। এবং আমার রেডিওতে আসা আরেকটা কারণ হচ্ছে আমি গান শুনতে খুব ভালোবাসি ছোটোবেলা থেকে। তো যেহেতু নিজে আর গান প্র্যাকটিস করা হয় নাই, তো রেডিওতে বসে বসে গানগুলো শুনতাম। তো এখন যে গানটা মাথায় ঘুরছে সেটা হচ্ছে ওয়ারফেজের অবাক ভালোবাসা। এই গানটা আমার খুব পছন্দের গান। চেষ্টা করছি, কি হবে জানি না, এবং যদি ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। সব আলো নিভে যাক আধারে, শুধু জেগে থাকই দূরের তারারা, এলোমেলো বাতাসে গিটার হাতে, নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝঙ্কারে কাঁদি অবাক সুখের কান্না, যেন চুনি হীরা পান্না সাগরের বুকে, আলপনা এঁকে দিয়ে যায় অবাক ভালোবাসায়, অবাক ভালোবাসায়। চমৎকার আপু, অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ। কি গেলাম জানি না, কারণ এই গানগুলো শিখতে শিখতে বড় হয়েছি। গানের মধ্যে দিয়ে সমুদ্র দেখেছি, পাহাড় দেখেছি, মেঘ দেখেছি। ধন্যবাদ আপু। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের জয় পরাজয়ের গল্প। আমাদের আজকের অতিথি ছিলেন আরজে নিতুল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন কোনো মুখ, নতুন কোনো গল্প নিয়ে আবারও ফিরব। ততক্ষণ সাথে থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন।